সব মানুষকে চিরদিনকে বোকা বানিয়ে রাখা যায়? ফৌজদারি অপরাধগুলো কি জায়েজ হয়ে যায়? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ইতিমধ্যেই কি জুলাই স্পিরিটের সাথে বেইমানি হয়নি? তাদের মাথায় কোনো ঘিলু আছে কিনা এটা দেখতে হবে না আপনার? তারা তো খুনের বিচার করবে না, কারণ তারাই খুন করবে। খাঁচার বাঘও বাঘ, সুন্দরবনের বাঘও বাঘ। 55 বছর পর আবার জনগণের জাগরণ হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সাথে তারা বেইমানি করবে, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হবে। জুলাই 2024 এটা কি গণ অভ্যুত্থান না বিপ্লব? তার ধারাবাহিকতায় বাংলাদেশে এখন যে গণতন্ত্র, সেটি কতটা গণতন্ত্র? আগামী দিনের বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে? এই সব কিছু নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের পডকাস্ট কথা চলুকের আজকের অতিথি অধ্যাপক সলিমুল্লাহ খান। অধ্যাপক খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি একটু যেহেতু জুলাইয়ের প্রেক্ষাপট দিয়ে শুরু করলাম, জুলাই দিয়েই শুরু করতে চাই। মাঝে আপনার কয়েকটা আলোচনাও শুনেছি। জুলাইকে একেকজন একেক নামে বলছে। কেউ গণঅভ্যুত্থান বলছে, কেউ বিপ্লব বলছে, কেউ শুধু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। এটা আসলে কি ছিল স্যার? ইতিহাসের বিবেচনায়, বাংলাদেশের নানান রকম আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, তার বিবেচনায় জুলাই আগস্ট 2024 আসলে কি ছিল? আরেকটা কথা তো আপনি বললেন না। অনেকে এটাকে বলছেন স্রেফ ষড়যন্ত্র বা চক্রান্ত। কিছুদিন আগে একজন ভারতীয় সাংবাদিক, তার নাম কি যেন চন্দন নন্দী, একটা তথ্য প্রচার করেছেন, লক্ষ্য করেছেন ভারতের একটা নর্থ ইস্ট নিউজ বলে একটা পোর্টালে, বলছেন যে এটা তো ষড়যন্ত্র, কি বলে রেজিম চেঞ্জ। আমি অস্বীকার করি না যে নানা ধরনের শক্তি এখানে ভূমিকা পালন করেছে, কিন্তু এটাকে চক্রান্ত বা রেজিম চেঞ্জে সীমিত করাটা ইতিহাসকে না বোঝারই একটা প্রমাণ। বাংলাদেশে আসলে 24-এর এই জুলাই অভ্যুত্থান, যেটা আমরা নাম দিয়েছি, জনগণই এটাকে অভ্যুত্থান বলেছে, রাস্তায় এসেছে। কিন্তু এটা বিপ্লবে পরিণত হবে এমন আশা কেউ কেউ করেছিল, আমি করিনি। সুতরাং এটাকে বিপ্লব বলা আমি মনে করি এখনও পর্যন্ত যৌক্তিক হবে না। তবে এটা যে অভ্যুত্থান, সেটা আমরা অভ্যুত্থান বলি কখন? 69-এর গণ অভ্যুত্থান একটা কথা বাংলাদেশের ইতিহাসে চালু হয়েছে না? কিন্তু 52-র ভাষাটাকে অভ্যুত্থান বলে না, ভাষা আন্দোলন বলে। 1971-কে আমরা কি বলবো? তাকেও কি আপনি বিপ্লব বলতে পারবেন? দেখেন বাংলাদেশে অনেকে অনেক কিছু করেছে। একমাত্র আমি 2 জন সাংবাদিক দেখেছি, বিদেশি সাংবাদিক, লরেন্স লিফশুলস, এটা বই লিখেছেন আনফিনিশড রেভলিউশন, তাও ফিনিশড বলেননি। আর তালুকদার মনিরুজ্জামান, বিখ্যাত রাজনীতি বিজ্ঞানী, তিনিও বাংলাদেশ রেভলিউশন কথাটা লিখেছেন, আনফিনিশড লেখেননি, তার বইয়ের নামই তাই। তাহলে 71-কে যেখানে সরকারি এবং বেসরকারি মহল কেউই বিপ্লব বলেনি, তাহলে আপনি জুলাইকে বিপ্লব বলবেন কিভাবে? জুলাই 71-কে কি অতিক্রম করেছে? আমি উদাহরণ যে, তাই তাকে অতিক্রম করেনি। তাহলে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল সকলে কি বলে? কোটা আন্দোলন থেকে। লক্ষ্য করেন, এইটাকে বলে আলামত। কোটা আন্দোলন ছিল সমস্যার একটা প্রকাশ বা আলামত বা লক্ষণ। কিন্তু এই জন্য কি জুলাইয়ের পেছনে এত জনসমর্থন ফেটে পড়েছিল, যেটাকে আমরা অভ্যুত্থান বলতে কোনো দ্বিধা করছি না? আমি আগে একটা দিয়ে শুরু করছি। কারণ কি? এটা সকলেই জানেন, অথচ কেউ এটা, এই জুলাইয়ের সনদ লিখনেওয়ালারাও এটা স্বীকার করে না। জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ বের করেছেন, তাতে কিন্তু এর কোনো প্রতিফলন নেই। মানে তারা জিনিসটা বোঝেন নাই। প্রমাণ দিচ্ছি আমি। আসল কথা হচ্ছে, নির্বাচন বারবার বাংলাদেশে হয়নি। 2014 নির্বাচনটা ছিল অবৈধ। কেন? আমি এক সংক্ষেপে বলি। 153টি আসনে যদি প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী খুঁজে পাওয়া না যায় একজন ছাড়া, তাহলে সেটাই প্রমাণ করে ওই নির্বাচনের পর বেশিরভাগ জনগণের আস্থা ছিল না। যখন জনগণের আস্থা থাকে না, তখন সেই নির্বাচন স্থগিত করতে হয়। একটা উদাহরণ দেই। 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকার তৎকালীন যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে অনির্বাচিত ঘোষণা করে সেই নির্বাচন বাতিল করে একটা উপনির্বাচন দিয়েছিলেন। সেখানে অনেকে অংশগ্রহণ করেছিলেন। বর্তমান যারা জামাত ইসলামী করেন তাদেরও কেউ সেখানে অংশগ্রহণ করেছিলেন, জিতেছিলেন। কিন্তু সেইটাকেও যদি আপনি মনে করেন বৈধ নির্বাচন, কারণ পাকিস্তান সরকার তো তখন এখানে ছিল, সেইটার যে স্ট্যাটাস 2014 সনের নির্বাচনের স্ট্যাটাস তার চেয়ে ভিন্ন নয়। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সামরিক দখলদার বাহিনীর অধীনে অনুষ্ঠিত নির্বাচন যদি বাতিলযোগ্য হয়, 2014 নির্বাচনও বাতিলযোগ্য ছিল। ওইখান থেকে শেখ হাসিনার রাজত্ব অবৈধ শুরু হয়েছে। 2018 নির্বাচন রাতে হয়েছে না দিনে হয়েছে? সংবিধানকে কোথাও লেখা আছে রাতে নির্বাচন হতে পারবে না? যেহেতু নির্বাচনের লিখিত নাই, তাই নির্বাচন হয়েছে। 2024-এর সর্বশেষ যে নির্বাচন হলো জানুয়ারিতে, অনেকে বলে শেখ হাসিনা 2023-এর ডিসেম্বরে নির্বাচন না দিয়ে 24-এ দিল কেন? কারণ তিনি ছিলেন কুসংস্কারাচ্ছন্ন। আওয়ামী লীগের জেতার বছরগুলো তিনি হিসাব করে যান, জোড়া জোড়া বছরে তিনি জিতবেন। 8-এ জিতেছেন ইত্যাদি, এই 14-তে জিতেছেন, 18 জিতেছেন, এখন এটা 24 করতে হবে তাকে। এই হচ্ছে যে দেশের মানুষ এই কুসংস্কারাচ্ছন্ন, হরস্কোপ দেখে বিয়ে দেয়। তো সেই দেশে আপনি
জুলাইকে কি গণ অভ্যুত্থান বলবেন? জুলাই গণ অভ্যুত্থানের আসল কারণ হচ্ছে আমি বলব দেশে সরকার বৈধ না হওয়া। এই অবৈধতা শুরু হয়েছে, আগের কথা আমি বাদ দিচ্ছি, সেটা আমাকে আবার আমার উপর আরোপ করবেন না। ১৮টা অবৈধ সবাই বলছেন, ১৪টা অবৈধ, ২৪টা তো বটেই। তাহলে ৩ বার যদি রিগড নির্বাচন হয় তার বিরুদ্ধে জনগণ তো বিক্ষোভে ফেটে পড়বেই। ওটা হচ্ছে আরেকটা কারণ। কোটা আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তরুণ ছাত্রছাত্রীরা, তারা ইংরেজিতে বলে স্পিয়ার হেড, তারা বর্ষার ফলার মতো সামনে গেছেন, পিছনে অন্যরা এসেছেন, এই তো আন্দোলনটা হয়েছে। কিন্তু বিএনপি, জামাত এবং অন্যান্য যারা অনেকদিন ধরে এই বিরোধী দলে ভূমিকা পালন করছিলেন, নির্যাতিত হয়েছেন, তারা এটা সমর্থন দিয়েছেন। এরপরে অদৃশ্য শক্তিও সমর্থন দিতে পারে। অনেকে বলে কারা তাদেরকে স্নাইপার রাইফেল দিয়েছিল, এই সমস্ত ষড়যন্ত্রকারীরা অনেক জিনিস বের করে। মূল কথা হচ্ছে জনগণের মধ্যে যে বিক্ষোভ, বঞ্চনা এবং জনগণের মধ্যে একটা আত্মাহুতির মনোভাব জন্ম নিয়েছিল, সেটা বাদ দিলে এই জন্য বোঝা যাবে না। আমি বলবো ইতিহাসে জনগণের মনে যে ভাবটা আছে আমরাই দেশের মালিক, সেই ভাব প্রতিদিন মানুষ প্রকাশ করে না। মানুষ একত্রিত হলে, সংঘবদ্ধ হলে, ঐক্যবদ্ধ ইচ্ছাকে যখন মানুষ সমাজে প্রকাশ করতে চায় তখন তাকে রাস্তায় নেমে আসতে হয়। যখন মানুষ হাজারে হাজারে বলবে না, লাখে লাখেও বলবে না, মানুষ যখন কোটির কাছাকাছি এসে রাস্তায় নামে তখন সেটা অপ্রতিরোধ্য হয়ে যায়। তখনই মনে হয় সার্বভৌমত্ব জনগণের, জনগণ দেশের মালিক। ইংরেজিতে অনুবাদে যেটাকে বলে সভরেন্টি ইজ পপুলার, এটাই ঘটেছে ২০২৪ সনের জুলাই আগস্ট মাসে। যে কারণে শেখ হাসিনা সরকারের যে অবৈধতা সেটা জনগণকে রাস্তায় এনেছে। আমি এটাকে মনে করি প্রধান কারণ। স্যার, এটা যদি জনগণের সামষ্টিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হয়, তার পরম্পরায় একটা নির্বাচন হলো, অন্তর্বর্তীকালীন সরকার ১.৫ বছর দেশ চালিয়েছে, জুলাই জাতীয় সনদ হলো। আ সেই পরম্পরার যে ফলগুলো বাংলাদেশ পেয়েছে, সেটি কি সেই গণঅভ্যুত্থানের সামষ্টিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশকে সমর্থন করে কিংবা সেই অভিপ্রায় ছুঁতে পেরেছে? খানিকটা বলি, বাংলা ভাষা একটা অদ্ভুত সুন্দর ভাষা। আপনারা বাংলা ভাষাটাকে তো প্রায় নষ্ট করেছেন। তবে বাংলার সৌন্দর্য হচ্ছে বাংলা যখন একটা শব্দ বলে কল, এর বিপরীত শব্দ বিকল। এটা চলে তো এটা কল, নাহলে বিকল। অন্যভাবে বাংলা ভাষায় আরেকটি শব্দ আছে জম, এটার বিপরীত হচ্ছে নিজম, কিন্তু বাংলায় নিজম উচ্চারণ করা যায় না, নিয়ম হয়ে যায়। যোগ বিয়োগ, বি দিয়ে বহু কথা প্রকাশ যায় না। একটা শব্দ আছে রতি, তার বিপরীত হচ্ছে বিরতি। ২০২৪ জুলাই আগস্ট ছিল জনগণের রতি, উৎসব। উৎসব মানে উৎসের দিকে ফিরে যাওয়া। সার্বভৌমত্ব জনগণের। ৩টি আদর্শকে অবলম্বন করে বাংলাদেশ প্রজাতন্ত্র তৈরি হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই ৩টি মর্যাদাকে রক্ষা করতে আমরা পারিনি বলেই মানুষ আবার রাস্তায় নেমে এসছে। এই যে নেমে আসে, এটাকে বলে, ফরাসি দেশের বিখ্যাত দার্শনিক আলা বাদিউ তার একটা বই লিখেছিলেন ওই যে আরব স্প্রিং এবং অন্যান্যকে কেন্দ্র করে। বইয়ের নামকে রিবার্থ অফ হিস্ট্রি। তা আমি একটা বই বের করছি, হয়তো কিছুদিনের মধ্যে বেরোবে, এই সুযোগে বিজ্ঞাপন দিয়ে নিলাম নিজের বইয়ের। আমার বইয়ের নাম হচ্ছে রতি ও বিরতি ২০২৪। তার ভূমিকার নাম হচ্ছে অজ্ঞানের পুনরাবর্তন। অজ্ঞান মানে মানুষের মানে যে বাসনা মানুষ অন্তরে লালন করে অথচ নিজেও জানে না, তাকে অজ্ঞান বলে। সেইটা যে ফিরে এসেছিল ২০২৪-এ, সেইটাই। তাহলে তারপরে যে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হলো সেটাকে আমি বলবো বিরতি। অর্থাৎ জনগণের ক্ষমতা যখন জনগণ নিজেরা হাতে নেয় তখন তারা রাস্তায় নেমে আসে। এটাকে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, তার ঘটনার ব্যাপ্তি এবং গভীরতা অনুসারে আমরা বিপ্লবও বলতে পারি, অভ্যুত্থানও বলতে পারি। সেটা তার পরিণতির উপর নির্ভর করে। ভাষা আন্দোলনকে আন্দোলন বলেছি, ৬৯-এর গণ অভ্যুত্থান বলেছি, ১৯৭১-কে মুক্তিযুদ্ধ বলেছি, কিন্তু বিপ্লব বলতে পারি নাই। কাজেই জুলাইকে বিপ্লব বলা কঠিন। এটা ৭১-এ যে বাসনাকে মানুষ অন্তরে ধারণ করেছিল এটাকে আমি বলেছি অজ্ঞান। সে নিজেও জানে না সে কী চেয়েছিল। সে নিজের রাষ্ট্র চায়, সে নিজের স্বাধীনতা চায়, সে মানুষ হিসেবে নিজের মর্যাদা চায় এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা চায়। সেটা যখন পরে তার কাছ থেকে সুকৌশলে অজ্ঞাতসারে কেড়ে নেওয়া হলো, এটার আবার প্রত্যাবর্তন হয়েছে। মাঝখানে আরও ২-১টা অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, যেমন এরশাদ বিরোধী ৯০-এর নাগরিক অভ্যুত্থান নাম দিয়েছিলাম, ওটার মাত্রাটা ছোট ছিল ৬৯-এর গণ অভ্যুত্থানের তুলনায়। এবারেরটা কিন্তু ৯০-কে ছাড়িয়ে গেছে, কিন্তু ৬৯-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে কিনা সেটা আলোচনার বিষয়, ইতিহাসবিদরা করবেন। তা আমি বলবো এই যে নির্বাচন হচ্ছে জনগণের ইচ্ছাকে আবার বিভিন্ন ড্রামের ভিতরে ঢুকে ফেলানো। অর্থাৎ নির্বাচন না হলে যেটা হয় সেটা হচ্ছে জনগণ নিজের অধিকার দাবি করার জন্য প্রাণ দিয়ে হলো, এত যে লোকরা শহীদ হলো,
সেটার সংখ্যা ১,০০০ হোক, ২,০০০ হোক, ৪,০০০ হোক, এত লোক যে গুম হলো, নিপীড়িত হলো, তারই সম্মিলিত বহিঃপ্রকাশ ২৪শে জুলাই আগস্টে হয়েছে। কিন্তু পরবর্তীকালে এটাকে ইংরেজিতে বলে টেম করা, মানে বাঘকে খাঁচায় বাঁধা। খাঁচার বাঘও বাঘ, সুন্দরবনের বাঘও বাঘ, দুই বাঘের মধ্যে পার্থক্য আছে না? এখন আমরা জনগণকে খাঁচার বাঘ আকারে দেখতে পাচ্ছি। ২৪ যদি রতি হয় আর নির্বাচন যদি বিরতি হয়, তার মাঝের সময়টায় জনগণের সামষ্টিক অভিপ্রায় বহিঃপ্রকাশ কোথায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়? না, অনেকে প্রশ্ন করে থাকে, অনেকে একটা শব্দ ব্যবহার করে, মব জাস্টিস হয়েছে, মব দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। কিন্তু মবটা কি? আপনি যদি একটু পিছনে ফিরে যান, যেসব দেশে বিপ্লব হয়েছে সব জায়গাতেই বিপ্লবী জনতাকে মব বলা হয়েছে। ইতিহাস থেকে প্রমাণ যদি চান, আপনি ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর যে বিপ্লব, যেটা ইংলিশ রেভলিউশন বা পিউরিটান রেভলিউশন বলে, রাজার মাথাও যেখানে কাটা হয়েছে, এটা বিচার করে কাটা হয়েছে। ১৬৬৯ সনে রাজা জেমসের মাথা কাটা হয়েছিল, তা বলে অলিভার ক্রমওয়েল। অথবা ফরাসি দেশের দেখেন কত যে বিচার হয়েছে ফ্রান্সে, রাজার মাথা কাটা হয়েছে, রানীর মাথা কাটা হয়েছে, কত লোকে, প্রায় ২০,০০০ লোককে গিলোটিনে, মানে বৈধভাবে, আমি বলবো কনস্টিটিউটেড অথরিটি যখন তখন বৈধ বলে। এমনি কি মানুষকে হত্যা করা, তো আপনি সাধারণ মানুষ হত্যা করলে মার্ডার বলে, জাজ দিলে এক্সিকিউশন বলে। তা আমাদের দেশে কোনটা এক্সিকিউশন কোনটা মার্ডার সেটা আপনি বিচার পরে করেন। আমার বক্তব্য হলো, মাঝখানের পিরিয়ডটা ছিল বাংলাদেশে এক অর্থে বলতে গেলে রাজ্য এবং নৈরাজ্যের মাঝামাঝি। কিছুটা নৈরাজ্যের উপাদান সব বিপ্লবেই থাকে। বিপ্লব যখন প্রশমিত হতে থাকে, বিশেষ করে বিপ্লব যখন ব্যর্থ হয়, আকাশে আমরা দেখি না কতগুলি গ্রহ নক্ষত্র আছে, আর কতগুলি কী বলে ধূমকেতু, আর কতগুলি উল্কা। মানে অর্থাৎ যখন গ্রহ নক্ষত্রের মধ্যে ধাক্কা লাগে, তা কিছু কণা আগুন ধরে যায়, ছিটকে পড়ে। এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, কিছু হত্যাকাণ্ড হয়েছে, যেমন সেখানে মার্ডার হয়েছে, যেমন হাদিকে মার্ডার করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তো শহর কেন্দ্রিক ইতিহাস লিখি, গ্রাম অঞ্চলেও বহু এরকম ঘটনা ঘটেছে, এবং অনেক মামলা হয়েছে। দেখেন, অনেক মামলার কোনো ভিত্তিই নাই। অর্থাৎ যেহেতু আপনার সাথে আমার বিরোধ আছে, আপনাকে আমি ৪০০ আসামির মধ্যে আপনার নামও দিয়ে দিয়েছি, এমনও হয়েছে। তাহলে মামলায় নিহত অনেকে ফিরেও আসছে মাঝে মাঝে। না, মানে হচ্ছে কি, যারা প্রকৃত অপরাধী তারা এখন মাপ পাচ্ছে। এখন ধরেন নতুন যে রাজনৈতিক দলগুলি গড়ে উঠেছে, তার মধ্যে একটি হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি। তারাও বলল, অপরাধ না করে থাকলে যারা আগে আওয়ামী লীগ করতো তারাও এনসিপিতে যোগ দিতে পারবে। কথা তাতে বোঝা যাচ্ছে জিনিসটা এখন প্রশমিত হয়ে গেছে। কিন্তু ধরেন বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী যে নৈরাজ্যের কথা বলছেন, এবং সবাই যেটা বলে, সেই বিপ্লব পরবর্তী অবস্থার কারণে যে ফৌজদারি অপরাধগুলো কি জায়েজ হয়ে যায়? না, কোনোটা জায়েজ হয় না। আমার বক্তব্য হচ্ছে, বিচার আচারের মধ্যে প্রকৃত ঘটনার চাইতেও আপনি যে পার্সপেক্টিভ থেকে বিচারটা করছেন, ক্ষমতার দিক থেকে, এই জিনিসটাকে বলে। জার্মানিতে একদল সমাজতাত্ত্বিক আছেন যারা ফ্রাঙ্কফুর্ট স্কুল নামে পরিচিত। তাদের একজন নেতার নাম হলো ইউর্গেন হাবারমাস, কিছুদিন আগে মারা গেছেন। তো ওনারা বলতেন যে ক্রিটিক্যাল থিওরি কাকে বলে। উনি বলে, সমাজে যা কিছু ঘটে সব কিছুর পেছনে পাওয়ার স্ট্রাকচার জড়িত থাকে। পাওয়ার স্ট্রাকচারতে সমস্ত প্রতিষ্ঠানের যোগাযোগ প্রতিষ্ঠা করা, দেখিয়ে দেওয়া, এটাই হলো ক্রিটিক্যাল থিওরি। তো আমাদের দেশে যদি আপনি ক্রিটিক্যাল থিওরি দিয়ে বিচার করেন, দেখবেন যে এই মামলাগুলোর পিছনেও পাওয়ার স্ট্রাকচারের একটা ভূমিকা আছে। আমি শুধু সেটার কথাই বলছি। ইন্ডিভিজুয়ালি কে অপরাধ করেছে, কে অপরাধ করে না, এটা বিচার প্রক্রিয়া নির্ধারিত হবে। সাধারণত আমরা করি কি, আপনাকে থানায় এজাহার দিতে হবে, অথবা আদালতে গিয়ে আপনার কমপ্লেন রেজিস্টার করতে হবে। আমরা জিআর কেস, সিআর কেস বলি। সেটা একটা প্রক্রিয়া, তার ভিতর দিয়ে তদন্ত হবে। তদন্তের পর আপনি বলতে পারবেন কে অপরাধী বা কে অপরাধী নয়। তারপরে বিচার ষোলো আনা নিরপেক্ষ, এটাই বলি নাই। 1971-এর মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মধ্যেই ছিল 3টা দাবি। আমি আবার বলছি, একটা ছিল মানুষের সমাজের মধ্যে বৈষম্য কমবে, সাম্য। কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথাটা তো নতুন নয়। বৈষম্য বিরোধী কথাটা হচ্ছে সাম্য কথাটা নেগেটিভ রূপ মাত্র। সাম্যপন্থী না বলে সে নিজেকে বৈষম্য বিরোধী বলছে, এটাও কিন্তু একটা আপোষ। তারপরে মানবিক মর্যাদা, মানে মানুষকে যে গুম করা, খুন করা হচ্ছে এবং মানুষের মুখে যে পেশাব করে দেওয়া হচ্ছে, এটা অমানবিক, মানবিক মর্যাদা হানিকর। মানুষকে গ্রেপ্তার করতে পারবেন আপনি, টর্চার করতে পারবেন না। আইনগতভাবে এটা একটা স্বীকৃত যে কাউকে যদি অপরাধী বলে অভিযুক্ত হয়, তখন তাকে গ্রেপ্তার করা যায়, কিন্তু তাকে মুখে লাথি মারা যায় না। কিন্তু এখানে পুলিশ তো এটা করেছে, শত শত প্রমাণ তো আমাদের আছেই। মিলিটারি করেছে, র্যাব করেছে। সুতরাং সেই জিনিসগুলোকে যদি আপনি স্বীকৃতি দেন, দেখা যাবে কি ব্যাপক যে অন্যায় অবিচার হয়েছে সেই জন্য কেউ না কেউ দায়ী। আমি প্রথমে বলবো প্রতিষ্ঠান দায়ী, কিন্তু আপনি প্রতিষ্ঠানকে বিরুদ্ধে মামলা করতে পারছেন না। যেমন প্রতিষ্ঠানের র্যাব দায়ী, আপনি র্যাব তো বাতিল করতে পারছেন না। অনেকে বলছে এটা র্যাবের এটা অপব্যবহার হয়েছে। যেমন নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ড, সেই বিচার এখনো ঝুলে আছে।
আবার ইন্ডিভিজুয়াল করেছে সামরিক বাহিনীর ভিতরে থেকে যারা অন্যায় করেছে বলে এখন দেখা যায়। যেমন ধরেন কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু হত্যা মামলা, এখন সম্প্রতি ওইখানকার তৎকালীন সাবেক সেনা সদস্য যারা অবসরে গেছে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো তখন গ্রেপ্তার করা হয়নি কেন? এটা প্রতিষ্ঠানের দোষ, কারণ সেনাবাহিনীতে কর্মরত অবস্থাতে সেনাবাহিনীকে তো সে বিচার করতে হবে। যদি না করে তাতে হচ্ছে কি, তখন সেনাবাহিনীর নিজের যে বৈধতাই ক্ষুণ্ণ হয় সেটা সেনাবাহিনীকে বুঝতে হবে। সেনাবাহিনী তো জনগণের টাকায় চলে, তাহলে সেনাবাহিনী তো স্বৈরাচার করার কোনো অধিকার নেই। যদি কেউ সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে অন্যায় করে, তাহলে সেই সেনাবাহিনীরই ক্ষতি করছে সে। এই কথাগুলো জিজ্ঞাসা করার দরকার ছিল। আমি মনে করি মাঝখানে যে সরকার গেছে তারা তো এগুলো জিজ্ঞেস করেনি। ফলে জুলাইতে পরিবর্তন হয়েছে বটে, কিন্তু পরিবর্তন যে শুধু উপর থেকে দু একজনকে সরিয়ে দেওয়া হয়েছে, ভিতরের ব্যবস্থা কি ব্যাপক পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না। এটা কি পরিবর্তন হওয়া সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল। যদি এই অভ্যুত্থানের মধ্যে নেতৃত্ব থাকতো, সম্ভব ছিল। অনেকে রুশ দেশে যখন বিপ্লব হয়েছিল 1917 সনের পরে, তার 13 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া বেড়াতে গিয়েছিলেন। 1930 সনের সেপ্টেম্বর মাসে তিনি 2 সপ্তাহ মস্কোতে ছিলেন, আর বেশি যান নাই। তিনি সেখান দিয়ে যে চিঠিপত্র পাঠিয়েছিলেন আত্মীয় স্বজন বন্ধুদের কাছে, রাশিয়ার চিঠি নামে সেটা প্রকাশিত হয়েছে। সেখানে দেখবেন উনি বলেন রাশিয়ার তো অদ্ভুত কাজ করেছে। যেমন আগে তারা শিক্ষা বঞ্চিত ছিল, শিক্ষাক্ষেত্রে তারা বিপ্লব এনেছে। ওরা কৃষিতে বিপ্লব এনেছে, সমবায় খামার করেছে। রবীন্দ্রনাথ এগুলির প্রশংসা করে বলছেন 3টা জিনিসের ক্ষেত্রে রাশিয়ানরা বিপ্লব এনেছে। একটা হলো শিক্ষা, তিনি শিক্ষাকে একটা খাত মনে করেন না, এটা হচ্ছে ভিত্তি সমাজের। দ্বিতীয়ত হচ্ছে কৃষি, এটা খাদ্যের ভিত্তি। তৃতীয়টা হলো যন্ত্র, তার ভাষায় ইংরেজি বলেন মেশিনারি। এইগুলিতে তারা পরিবর্তন এনেছে। তো বাংলাদেশে এটা আনতে হলে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব আমার সমাজে গড়ে তখন পর্যন্ত ওঠেনি। পরিবর্তন ছিল যদি বলেন, আমাকে তাকে শর্ত দিয়ে বলতে হবে, উপযুক্ত নেতৃত্ব থাকলে, ভীষণ থাকলে সেটা হতো। এখন যে জুলাই সনদ বের করছে সেটা প্রমাণ করলে দেখা যায় যে এই নেতৃত্বের মধ্যে, মাথার মধ্যে সেই বুদ্ধিটা ছিল না। আমি জুলাই সনদের প্রসঙ্গে আসবো, তার আগে একটা জিনিস একটু জানতে চাই। আপনি বলছিলেন যে 24কে 71 অতিক্রম করেনি, কিন্তু 24-71কে অতিক্রম করে। হ্যাঁ, 71কে অতিক্রম করতে পারেনি 24, কিন্তু মাত্রা কি ছুঁতে পেরেছে, মানে সমান সমান হতে পেরেছে? মানে সমাজে এই আলোচনাটা আছে যে 71-এর ধারাবাহিকতা হচ্ছে 24। নো, আমি বলছি 24 হচ্ছে 71-এর পরিপূরক। আগে জিনিসটা পরিষ্কার করে বুঝতে হবে। 71 ছিল একটা জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, যার কারণ ছিল এইটা যুদ্ধোত্তরকালে, মানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পৃথিবীর বহু দেশের চেষ্টা হয়েছে তথাকথিত স্বাধীন দেশগুলির ভিতর থেকে আরেকটি দেশ বের করে আনা। এটা খুব কঠিন। এটা হয়েছে শুধু মালয়েশিয়ায়। স্বাধীনের পর সিঙ্গাপুর আলাদা হয়েছে, সেটা ভলান্টারিলি হয়েছে, বরঞ্চ এরাই বের করে দিয়েছে ওদেরকে। কিন্তু আফ্রিকাতে নাইজেরিয়ার কাছে যে কঙ্গো যেটা আছে, সেখানে আন্দোলন হয়েছে, এবং কাতাঙ্গা বলে একটা নাইজেরিয়ার অংশ ছিল যারা স্বাধীন হতে চেয়েছিল 1966 সনে। দীর্ঘ লড়াই করেও তারা স্বাধীন হতে পারেনি, দমন হয়েছে। আমি এই জন্য বলছি, বহু জায়গাতে বাংলাদেশের ঘটনাটা একমাত্র ঘটনা 1947-এর পরে যে বাংলাদেশ পাকিস্তানের ভিতর থেকে লড়াই করে বের হয়ে স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার ইতিহাসটাও আমাদের হাত থেকে চুরি হয়ে গেছে। সেটা কি? এটা এখন ভারত পাকিস্তান যুদ্ধ বলে, ভারতও বলে পাকিস্তানে বলে, যেন বাংলাদেশের ঘটনাটা যেন তাদের জন্য একটা মানে নাট্যমঞ্চ মাত্র। দুইটা হাতিতে যখন লড়াই করে মাঝখানে ঘাস মারা যায়, বাংলাদেশ যেন ঘাস মাত্র। কিন্তু বাংলাদেশের ইচ্ছা, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ শুরু বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে। এটা অনেক বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এবং শুধু বাংলাদেশের জন্য না, সারা দক্ষিণ এশিয়াতে কেন সারা পৃথিবীতে একটা বড় ঘটনা, যে জনগণের ইচ্ছায় একটা অবৈধ রাষ্ট্র যদি জনগণের উপর গণহত্যা চাপিয়ে দেয়, সেটাও আমরা কোনো প্রতিষ্ঠা করতে পারিনি। পাকিস্তান যা করেছে 1971 সনে সেটা হচ্ছে স্রেফ গণহত্যা। এবং প্রফেসর রেহমান সোবান তখন একটা প্রবন্ধ প্রকাশ করেছিলেন ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় 5 জুন 1971। সেখানে তিনি বলছিলেন প্রেলিউড টু অ্যান অর্ডার অফ জেনোসাইড, যেটাকে নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, উনি বলতে অপারেশন জেনোসাইড। এমনকি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তার বই এ টেল অফ মিলিয়ন্স বা লক্ষ প্রাণের বিনিময়ে সেখানে একই কথা উল্লেখ করেছেন, ইটস এ জেনোসাইড। কিন্তু এখন এই যে জেনোসাইড আমরা প্রতিষ্ঠা করতে পারি না আন্তর্জাতিকভাবে। আমি এই জন্য বলি 71-এর ঘটনা অনেক বড়। একটা জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা গোটা জাতি নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যেটা 1947 সনের অমীমাংসিত সমস্যা ছিল। 1940-এর লাহোর প্রস্তাবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অংশ আছে সেখানে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস শুড বি ফাউন্ডেড, সেইটাকে বদলাইয়া ঘটনার তোড়ে 1946 সনে প্রস্তাব করা হয় একটা রাষ্ট্র করা হবে, সেটা পাকিস্তান হলো। সেইটার থেকে বেরিয়ে আসার যে লড়াই, তার যে রক্তক্ষয়, তার যে ঘাম শ্রম ক্ষয়, এইটা হচ্ছে বাংলাদেশের 1971। অন্য কথা বাদ, কিন্তু 71-এর আকাঙ্ক্ষা কে ছিল কি? সাম্য। সেটা ব্যর্থ হয়েছে।
৭১ লক্ষ্য ছিল এই মানবিক মর্যাদা, সেটা ব্যর্থ হয়েছে। সামাজিক সুবিধা সেটা ব্যর্থ হয়েছে। সেই জন্য আমি বলবো অন্যান্য সংগ্রামের মধ্যে ৫৫ বছর পর, ৫৪ বছর পর জুলাইতে জনগণ ৭১-এর সেই আশঙ্কাকে, মানে অর্থাৎ হারিয়ে যাওয়ার যে ভয়, বাংলাদেশ রাষ্ট্রটাই পরের হাতে চলে গিয়েছিল। মানে আমরা যে রেজিমের সমালোচনা করে বলছি এটা ফ্যাসিস্ট রেজিম, তারা তো ফ্যাসিস্ট নয়, এটা তো কলোনিয়াল রেজিমও বটে। বাংলাদেশকে তো অন্য রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছিল, তার অর্থনীতি, তার সবচেয়ে বড় তার কালচার তুলে দিচ্ছিল। বাংলাদেশে হিন্দি সিনেমা চলে, কিন্তু হিন্দুস্তানে বাংলা সিনেমা চলে না। মানে বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান চিকিৎসা এই যে চলছিল, এইটাও জনগণের বিক্ষোভের একটা বড় কারণ, যেটা অনেকে বলতে চাচ্ছেন না। বাংলাদেশ ইন্ডিয়ার মতোই সমমর্যাদা সম্পন্ন একটি প্রতিবেশী দেশ এই সত্যকে লুপ্ত করে তাকে ইন্ডিয়ার যজমান রাষ্ট্র বা ক্লায়েন্ট স্টেটে পরিণত করছিল। এটা অত্যন্ত বড় ঘটনা। জনগণের মধ্যে বিক্ষোভের এটাও একটা বড় কারণ। নির্বাচনবিহীনতা এবং নির্বাচনবিহীন সরকারটা যে বৈদেশিক রাষ্ট্রের ক্লায়েন্ট বা যজমান, ব্রাহ্মণের ক্লায়েন্টকে যজমান বলে বাংলায়, সেইটাই হয়েছিল। সেই জন্য মানুষ বিক্ষোভ করেছে। আমি এই জন্য ৭১-এর ঘটনা অনেক বড়, কিন্তু জনগণের অর্জিত স্বাধীনতা, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, এটা যে বিনা কারণে আরেকজনকে দিয়ে দিচ্ছেন আপনি, বিদ্যুতের জন্যই হোক অথবা অন্য কোনো সুবিধার জন্য হোক, দেশের পানি দিয়ে দিচ্ছেন, আপনি প্রতিবাদ করছেন না, দেশের বিরুদ্ধে অন্যকে রেললাইন করতে দিচ্ছেন, ট্রানজিট সুবিধা দিচ্ছেন, কত রকমের শব্দ ব্যবহার করছেন, হ্যাঁ, কানেক্টিভিটি, এই সমস্ত শব্দ ব্যবহার করছেন। সব মানুষকে চিরদিনকে বোকা বানিয়ে রাখা যায়? কিছু মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যেতে পারে। সেই জনগণের বঞ্চনার বিরুদ্ধে আমি আবারও বলছি, জুলাই হচ্ছে জাগরণ। সুতরাং জুলাইয়ের বর্তমানে জুলাই জাতীয় সংসদের দায়িত্ব যারা নিয়েছিলেন ঐক্যমত্য কমিশন, এদের মধ্যে অধিকাংশ বিদেশি এজেন্ট। এটা হচ্ছে ট্র্যাজেডি। কাছ থেকে দেখলে ট্র্যাজেডি মনে হয়, দূর থেকে দেখলে এটা কমেডি মনে হবে। আপনার পার্সপেক্টিভে নির্ভর করে যে তারা, যেমন ধরেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এর সঙ্গে তারা দুইটা নতুন কথা যোগ করেছে, এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। তার মানে ওই তিনটা যে তারা বোঝে নাই, এটার প্রমাণ তারা দুটো শব্দ যোগ করে দিল। এই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের তেলেসমাতি। তার মানে জুলাইকে যে তারা ওই যে মদের মধ্যে পানি দিয়ে যেমন পাতলা করে, এটা পাতলা করলো। আমি জুলাই সনদের প্রসঙ্গে তো আসতামই, আপনি নিয়েই আসলেন। জুলাই সনদ নিয়ে এখন অনেক বাহাস হচ্ছে সংসদে। জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ, সেই রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কি পারেন না, সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। জামায়াত ইসলাম, এনসিপি বিরোধী দলের আসনে থেকে তারা সেই জুলাইয়ের ম্যান্ডেটকে নিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য একরোখা অবস্থায়, কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশ শব্দটিতেই নানান রকম আপত্তি তুলছেন। বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, তিনি নানান আইন ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন যে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না। সংস্কার পরিষদের শপথ নিল না বিএনপি, শুধুমাত্র জামায়াত ইসলাম এবং এনসিপি নিল। এই জুলাই সনদের নিয়ে যে বিতর্ক, এইটাকে কি আপনি সংসদীয় বিতর্কের মধ্যেই দেখেন, নাকি এর মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ লুকায়িত? আমি এটাকে জাতীয় বিতর্ক আকারে দেখি। সংসদের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমার মন্তব্য করার কোনো অবকাশ নাই। আমি এটা মনে করি মূল রোগের বহিঃপ্রকাশ মাত্র। আপনি মূল সনদটা দেখেন না কেন? এই সনদ যারা চূড়ান্ত করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের মাথায় কোনো ঘিলু আছে কিনা এটা দেখতে হবে না আপনার? আমি একটা শুধু বললাম, তাদের নতুন কথা কি? মানে জুলাই সনদে অনেক কাগজ আছে, বিরাট কাগজ। আমার বিরাট কাগজ দরকার। মূল কথাটা কি? সংসদ, যেটার কারণে আমাদের এই সংকট দেখা দিয়েছে। যদি আমাদের সংসদীয় নির্বাচন শুরুর থেকে হতো, আমরা একবার একদলীয় শাসনে গেলাম। আপনি ৫৫ বছরের সংক্ষিপ্ত দেখেন, তারপরে ১৫ বছর সামরিক নানা ধরনের শাসন থাকলো, তারপরে আবার কইরা সবাই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে, বাকশাল পদ্ধতি থেকে এক দল থেকে বহু দলে করলাম, বহু দলের পরে বহুদলীয় নির্বাচন করলাম। কিন্তু তারপরের অভিজ্ঞতা তো আপনি সকলেই জানেন। তাহলে আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল এই ৫৫ বছর। তাতে নির্বাচন যদি সঠিকভাবে হতো, তাতে যদি একদলীয়তার দিকে আমরা না যেতাম, তাতে যদি সামরিক শাসন না হতো, তাহলে একদলীয় শাসনের বাইরে আসার পর থেকেও যদি আমরা মনে করতাম যে ঠিকভাবে নির্বাচন হয়েছে। শেখ হাসিনার আমলের উদাহরণ তো দিলাম, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারগুলির আমলে নির্বাচন হয়েছিল, সেগুলিতে উনি ব্যঙ্গ করে আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। আমরা সব কাহিনী জানি। এই জন্যই তো এই সংকট হয়েছে। তাহলে সংকটের মূল কারণ না দিয়ে আপনি যদি মনে করেন এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকলে দেশে অটোক্রেসি দেখা দেবে, স্বৈরতন্ত্র দেখা দেবে। এই জন্য তো আপনি বললেন এখানে একটা বড় দফা হচ্ছে 10 বছরের বেশি কোনো একক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা জুলাই সনদের বড় অবদান বলে বলা হচ্ছে। কিন্তু এটা তো একটা এপিফেনোমেনন ইংরেজিতে বলে। এটা তো হচ্ছে একটা বিস্ফোটক
দেখা যাচ্ছে মাত্র। আসল ঘটনা কি, যদি সঠিকভাবে নির্বাচন হয়, একজন দুবার কেন 5 বার হলেও আমাদের অসুবিধা হতো না। নির্বাচন হচ্ছে না বলে তো অসুবিধা হচ্ছে। শেখ হাসিনার অটোক্রেসির কারণ এক ব্যক্তির 2 বারের বেশি হতে পারছে সেইখানে নিহিত, নাকি নির্বাচন না হওয়ার মধ্যে নিহিত? আপনি ওই ব্যাপারটা মীমাংসা করেননি। দ্বিতীয়, তারা বলে কি দ্বিকক্ষ বিশিষ্ট করবে, আরেকটা দিলেন। দ্বিকক্ষ বিশিষ্টর ভিত্তি কি? রিপ্রেজেন্টেশন হবে প্রপোর্শনাল, পিআর পদ্ধতি বলছে। কিন্তু এটা হচ্ছে ওখানে যারা হয়েছে তাদের একটা ভিন্ন সংস্করণ মাত্র, কিন্তু তাতে অন্যান্য বিধানগুলো কি আছে, এর নিজেদের কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না উচ্চকক্ষের। এইখানকার জিনিসটা তারা বিবেচনা করবেন নিম্নকক্ষে হলে। আর নিম্নকক্ষ যে কোনো কারণে যদি বাতিল হয়ে যায় তাহলে সাথে তো ওটাও বিলুপ্ত হবে। তাহলে আমার হচ্ছে এই ফিয়াস্কোর দরকারটা কি, জনগণের টাকায় এই মস্করার দরকারটা কি, এটা আমাদের কোন সমস্যার সমাধান করবে? অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অন্য দল সংবিধান সংশোধন করে ফেলে। সেই জন্য দেখা যাচ্ছে সংবিধান সংশোধন করতে হলে তাদের প্রস্তাব অনুসারে, আমি জুলাই সনদের প্রস্তাব বলছি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংবিধান সংশোধনের প্রস্তাব পাস হবে। কিন্তু আপার হাউসে সিম্পল মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, আর এখানে 2/3। আমার হচ্ছে এই ইলাবোরেট জিনিসের মস্করা বাংলাদেশের দরকার নাই। যদি তারা বৈদেশিক অনুসরণ করতে চায়, বৈদেশিক মডেল, দেন আমেরিকা অনুসরণ করতে চায়, আমেরিকান এটিকে এক হলো। আমেরিকায় উচ্চকক্ষ নির্বাচন হয় 6 বছর একবার, আর নিম্নকক্ষে নির্বাচন হয় 4 বছর একবার। লক্ষ্য করার বিষয়, প্রেসিডেন্ট হয় 4 বছরে। কারণটা কি? অর্থাৎ যখন, এবং নির্বাচনগুলো সব একসাথে হয় না, ভাগ ভাগ করে 3 ভাগের 1 ভাগ 3 ভাগ করে হয়। এই জন্য মধ্যবর্তী নির্বাচনের কথা আছে, 2 বছর পর পরই নির্বাচন হয়। তাহলে সেইটা তো আপনি নিলেন না। আর সেখানে পিআর পদ্ধতিতে হয় না। আপনার যে দেশকে নিজের গুরু মনে করেন, তীর্থ মনে করেন, মক্কা মনে করেন, সেই দেশের মডেল অনুসরণ করলেন না কেন? ওখানে 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে নিয়ে 100 জনের সিনেট হয়। আপনি 100 জনের সিনেট করলেন, 100 জনের বৈধতাটা কি করলেন? যেহেতু যে দলগুলো ভোট পেয়েছে অনেক, ধরেন সে শতকরা 30 ভাগ ভোট পেয়েও তার এমপি হতে পারে নাই, যেহেতু ফার্স্ট পাস দ্য পোস্ট যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটাতে পারে নাই, তাদের দিয়ে আপনি ভরাইলেন। তো আমি বলছি জনগণের টাকা নিয়ে আমাদের রিপিটেশনের দরকার নেই। এখানে বলা হয়েছে যে একই সাথে ঘোষণা করতে হবে উচ্চকক্ষে কারা থাকবে। উচ্চকক্ষে যারা থাকবে তাদের তো আপনি ভোট দেবেন না, তারা তো জনগণের প্রতিনিধি, সুতরাং তারা সবসময় ইনফেরিয়র হবেন। মার্কিন দেশে কী হয়, সেনেটররা কিন্তু ডাইরেক্টলি নির্বাচিত হয়, এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যে, বড় অঙ্গরাজ্যে যেমন নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া, যেখানে হাউসের সদস্য সংখ্যা প্রায় 38 জন বা 37 জন, সেখানে কিন্তু সেনেটর 2 জন। আবার যে অঙ্গরাজ্যে মানে হাউসের সংখ্যা 1 জন বা 2 জন, সেখানেও সেনেটর 2 জন। ওইটা হচ্ছে আমেরিকার মতো ফেডারেশনে, এটা ফেডারেল প্রজাতন্ত্র, সেখানে প্রত্যেক অঞ্চলের আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য সেনেট দরকার আছে। বাংলাদেশ যদি বা ফেডারেশন নয়, বলা হচ্ছে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আঞ্চলিক বৈষম্য আছে। আমরা তো ছোট মানুষ, আমার কথা সব জায়গায় পৌঁছায় না। আমি বহুবার বলেছি যে বাংলাদেশেও একটা সেনেট হতে পারে, তার সদস্য সংখ্যা হবে 128 জন, 64 জেলায় 2 জন করে নেবে। তাহলে লালমনিরহাটের যে গুরুত্ব, বান্দরবনের যে গুরুত্ব, সাতক্ষীরার যে গুরুত্ব, ঢাকারও সেই গুরুত্ব থাকবে। ঢাকাতে এমপি 20 জনের বেশি, কিন্তু ঢাকায় তখন সেনেটর হবে 2 জন, লালমনিরহাটে আপনার সেনেটর হবে 2 জন। এটা তো কেউ কর্ণে তুলল না। বাংলাদেশেও আঞ্চলিক বৈষম্য আছে কিন্তু, এবং এটা আরও প্রশমিত হতে হবে। সবচেয়ে বাংলাদেশের বিস্ফোরক সমস্যা আছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে এখন কয়জন এমপি হয়? 3 জন এমপি হয়, সিনেটর কিন্তু 6 জন হবে 3 জেলা থেকে। আমি বলছি দেশের এই সমস্যার দিকে সবাই বালিতে যদি মুখ গুজে রাখেন আপনি উট পাখির মতো, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? গরিবের কথা বাসি হলেই ফলে। আমি জানি বলে বাংলাদেশে সেনেটের যে দরকারই হয়, আপনি আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য করবেন, পিআর পদ্ধতিতে নয়। কিন্তু জুলাই সনদ তো পিআর পদ্ধতির জন্য কে ভোট দিয়েছে? জনগণ অভ্যুত্থান করেছিল কি পিআর পদ্ধতির জন্য? করেনি। আরেকটা কথা হচ্ছে, এই তো দুটোই সেনেট করা এবং একটা ছোটো জগন্নাথ সেনেট তারা করতেছে, যেটা ইলেক্টেড হবে না, এবং সবচেয়ে বড় কথা যেটা বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করবে না। তো সে কোন এলাকার সিনেটার এটা কে বলবে? তার যোগ্যতাকে নির্ধারিত হবে। এই যে এটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। শেখ মুজিবুর রহমান যে বাকশাল করেছিলেন সেটা তো একই জিনিস। আপনি বিভিন্ন সেনাবাহিনীর সেনাপতিকেও তিনি বাকশাল সদস্য করেছিলেন, মানে অর্থাৎ ওইটা একটা ভয়ানক ব্যবস্থা ছিল। তো সেই ভয়ানক ব্যবস্থাটা নতুন সংস্করণ তো আমরা জুলাইয়ের মাধ্যমে করতে চাইনি। আমি তো বলি জুলাই সনদ যেটা গৃহীত হয়েছে সেটা জুলাইয়ের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা। সেটা আপনি করবেন কিভাবে? জুলাইয়ের স্পিরিট ছিল গণতন্ত্র, এটা কিন্তু গণতান্ত্রিক নয়, এটা ব্যুরোক্রেটিক। যেভাবে সিনেট প্রস্তাব করা হয়েছে সেটা ব্যুরোক্রেটিক, অর্থাৎ আমলার ক্ষমতা প্রতিষ্ঠা করা। বাকশাল কী ছিল? বাকশাল ছিল মূলত ব্যুরোক্রেটিক শাসন। আমি আসল কথা বলি, জুলাই সনদ প্রণেতারা বুঝতেই পারে নাই তারা সমস্যাটা কোথায়।
সমস্যাটা হচ্ছে ৭২-এর সংবিধানও আমি বাতিলযোগ্য মনে করি। এটা ব্যাপকভাবে সংশোধন করতে হবে অথবা বাতিল করতে হবে, নতুন সংবিধান। সেটা কি? ৭২-এর সংবিধান গৃহীত হয়েছে একটা নির্বাহী বিভাগ কেন্দ্রিক সংবিধান, এক্সিকিউটিভ কেন্দ্রিক। কিন্তু যে দেশকে আপনি গুরু মনে করেন, মার্কিন দেশের দিকে ফিরে তাকান, সেখানে সংবিধানের প্রথম ধারা হচ্ছে কংগ্রেস। এটা কংগ্রেস থাকবে, কংগ্রেসের উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে। ২ নম্বর হচ্ছে প্রেসিডেন্ট, ৩ নম্বর হচ্ছে জুডিশিয়ারি। রাষ্ট্রের যে ৩টি অঙ্গ বলি আমরা, যে রাষ্ট্র গণতান্ত্রিক হয় সেটা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়, তাহলে তো প্রথমে থাকবে আইনসভা। বাংলাদেশের সংবিধান তো তা নয়। আইনসভা তো নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল। আইনসভা কি করে? আইন প্রণয়ন করে। নির্বাহী বিভাগ করে আইনটা প্রয়োগ করে। আর বিচার বিভাগ কি করে? প্রয়োগটা ঠিক হলো কিনা সেটা ভারসাম্যটা সে বলেছে, সে জুডিশিয়ারির ভূমিকা মানে হচ্ছে আম্পায়ারের ভূমিকা। সে দেখে জুডিশিয়ারি কাছে গিয়ে জনগণ বিচার প্রার্থনা করতে পারে। এবং জুডিশিয়ারির ক্ষমতা এমন বেড়েছে বর্তমান পৃথিবীতে, বলে সংবিধানে যেটাগুলো বেসিক স্ট্রাকচার, সেটা আইনসভা ইচ্ছা করলে বদলাতে পারবে না, গণভোট না দিয়ে বা ব্যাপক অভ্যুত্থান না করে। সংবিধানের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান, বিপ্লব। বাংলাদেশের সংবিধানের বৈধতা কোথায়? 1971-এর মুক্তিযুদ্ধ। কিন্তু সেই মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করে যদি আপনি এমন একটা সংবিধান তার উপরে চাপাইয়ে দেন, যেটা হচ্ছে একটা ডিক্টেটরিয়াল সংবিধান, সেখানে হচ্ছে এক্সিকিউটিভের প্রাধান্য। তর্কটাকে আমরা কোথায় সীমিত করেছি? এখন তর্কটা সীমিত করেছি এনসিপি, জামাত বনাম বিএনপি। তখনও তাই করেছে। কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না প্রধানমন্ত্রীর পদ্ধতি? দুটোতে একই জিনিস, লাউ এবং কদু। আপনি ইতিহাস থেকে দেখেন, বাংলাদেশে যে ডিক্টেটরশিপ চলেছে, প্রধানমন্ত্রীর আমলেও চলেছে। হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের ডিক্টেটরশিপ চলেছে হাসিনার আগে, এরশাদের আমলে চলেছে। তিনি তো প্রেসিডেন্ট ছিলেন। শেখ মুজিবুর রহমান কে ছিলেন? একবার প্রধানমন্ত্রী ছিলেন, আরবার প্রেসিডেন্ট ছিলেন, তাই না? তাহলে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়াটার উপরে কিন্তু ডিক্টেটরশিপ নির্ভর করে না, নির্ভর করে যে রেজিম যে ভিত্তির উপর দাঁড়িয়েছে, যে সামাজিক ভিত্তির উপর। তাই এই যে জুলাইওয়ালারাও শুরুতে লিখেছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, তাছাড়া অন্যান্য জাতির ভাষাগুলিকেও স্বীকৃতি দেওয়া হবে। তো অন্যান্য জাতিগুলি স্বীকৃতি দেওয়ার মানেটা কি? পাকিস্তান 1973 সনে যে নতুন সংবিধান গ্রহণ করেছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর ভুট্টোর আমলে, সেই সংবিধানে 8টি ভাষাকেই 8টি 6, 7, 8 রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সেখানে চলে না কোনোটাই, ইংরেজি চলছে। আমাদের এখানে রাষ্ট্রভাষা বাংলা বলছেন, অন্য ভাষাকে স্বীকৃতি দেবেন। এই প্রতারণার দরকারটা কি? আপনি মেনশন করেন অন্যান্য কোন ভাষাকে রাষ্ট্রভাষা করবেন। বাংলাদেশে যদি 8টি রাষ্ট্রভাষা স্বীকৃতি কোনো অসুবিধাটা কোথায় আপনার? জাতিগত অহংকারটা ছাড়া। কিন্তু চলতেছে তো ইংরেজি সব কিছুতেই। তো সেটা তো বলবেন না আপনি। ইংরেজি বাংলাদেশের আন্তর্জাতিক ভাষা, দুনিয়া আপনার লিখতে হয় না। এটা মার্কিন দেশের সংবিধানে কোথাও লেখা নাই কোনটা তার রাষ্ট্রভাষা। ইংরেজি সেখানে চলে। আজকাল এই যে মেক আমেরিকা গ্রেট এগেন আন্দোলনকারীরা বলছে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে, খ্রিস্টানিকে জাতীয় ধর্ম ঘোষণা করতে হবে। তা আমাদের এখানে ভালো যে তারা ধর্মীয় সম্প্রীতিকতারা লিখেছেন, ওর লেখাটা রিডান্ডেন্ট। সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার মধ্যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি আছে। যদি সব কিছু স্বাধীনতা থাকে, ধর্মীয় স্বাধীনতা থাকবে না কেন? ধর্ম পালনের অধিকার ছাড়া তো কোনো মানুষের মর্যাদা থাকে না। তো একইভাবে আমি বলবো, বাংলাদেশে এখন যে জাতীয় সনদ নিয়ে বিতর্ক হচ্ছে, এটা অনেকটা রিডান্ডেন্ট বিতর্ক। এটা বিতর্ক হচ্ছে প্রেসিডেন্ট পদ্ধতি না প্রধানমন্ত্রীর পদ্ধতি। তাহলে কি জুলাই সনদের আপনি ভবিষ্যৎ দেখেন না কোনো? আমি জুলাই স্পিরিটের ভবিষ্যৎ দেখি, সনদের নয়। এই সনদটা হচ্ছে ইউসারপেশন। এটা সনদের ভিতরেই একটা অভ্যুত্থান হয়ে গেছে। মানে সনদ যারা রচনা করেছেন তারা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি নন। এটা তো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়া উচিত ছিল। যে কোনো অভ্যুত্থানের পর ফ্রান্সে দেখেন বহুবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে, একটা দুইটা নয়, ফ্রান্সে 4-5টা সংবিধান গ্রহণ করেছিল তারা, শেষ পর্যন্ত একটা টিকেছে। তো আমি বলবো অনেকগুলো রিপাবলিক হয়েছে আমাদের রিপাবলিক বলে না, এখন চলছে ফিফথ রিপাবলিক। তাহলে আগে রিপাবলিক কি হয়েছে? সেখানে রাজতন্ত্রের পুনরুত্থান হয়েছে, আবার রিপাবলিক হয়েছে, রাজতন্ত্রের উত্থান হয়েছে, আবার হয়েছে। তা আমি মনে করি জুলাই অভ্যুত্থানের ভিতরে একটা অভ্যুত্থান হয়ে গেছে। জুলাই সনদের ভিতরে বিপ্লব যারা করেছেন তাদের হাতে এই নিয়ন্ত্রণটা ছিল না। এগুলি নিয়ন্ত্রণ ছিল কতগুলি ব্যুরোক্রেটের হাতে। শুধু কি ব্যুরোক্রেটদের হাতে? আপনি কতগুলি ব্যুরোক্রেটের নিয়ন্ত্রণ করেছে। ব্যুরোক্রেট একাডেমিক যেভাবে ব্যুরোক্রেট বলতে বোঝাচ্ছে, ধরেন আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এই ক্রমে আপনি নাম নেন। জনগণের সাথে এদের সম্পর্ক কি? এত বুদ্ধিজীবী এরা, ব্যুরোক্রেট নন। আমি এদেরকেও ব্যুরোক্রেটই বলছি। ব্যুরো মানে হচ্ছে এই যে বসে আছি আমরা, এই টেবিলের ক্ষমতা। আমি হচ্ছে জনগণের দ্বারা প্রতিনিধি যারা, তাদের জন্য যেটা করা উচিত ছিল, গণপরিষদের নির্বাচন দেওয়া উচিত ছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নতুন একটা সংবিধান লিখবে, সেই উদ্যোগও কেউ নিতে পারে না, কেউ সাহস নেই। এই জন্যই বললাম যে জুলাইকে বিপ্লব বলা যাবে না। এটা জনগণের বঞ্চনার, বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ,
বঞ্চনা বিরোধী বিক্ষোভের বহিঃপ্রকাশ, এবং তা যে পরিবর্তন হয়েছে সেটা দেশের জন্য শুভ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি পাহারা দিয়ে বসে থাকতে পারবেন না। ৭১-এর মুক্তিযুদ্ধের পর আমাদের হাতে গণতন্ত্র চলে গেল কীভাবে? ৭১-এর মুক্তিযুদ্ধ গণতন্ত্রের অভিপ্রায় ছিল পাকিস্তান সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ক্ষমতা দখল করার জন্য এখানে অপারেশন সার্চলাইট বা অপারেশন জেনোসাইড চালু করেছিল। তার প্রতিবাদে মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে। এই তো তারপরে ৩.৫ বছরের মধ্যে দেশের মধ্যে আবার একদলীয় সরকার তৈরি হলো কীভাবে? এই কথাগুলো যদি আপনি নির্মোহভাবে বিচার না করেন, ইংরেজি বললে বলতে ভালো বুঝবেন, অবজেক্টিভলি বিচার না করেন, তাহলে তো আপনার দেশ স্বাধীনই থাকবে না। আমি যে জুলাইকে গুরুত্ব দিচ্ছি যে দেশের স্বাধীনতা যে জনগণেরই অধিকার, দেশের রাজনৈতিক ক্ষমতা যে শেষ বিচারে জনগণের, এই সত্যটাকে জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে, দাবি করেছে। কিন্তু জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থান এক জিনিস নয়, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। আমি তবে অবজেক্টিভের চেয়ে নির্মোহ শব্দটা স্যার বেশি ভালো বুঝি। আপনি বলছিলেন যে ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেইটি পাওয়ার আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছিল বলেই এবং ধারাবাহিকভাবে ব্যর্থতার মধ্যে গিয়েছিল। ৫৫ বছর পর আবার জনগণের জাগরণ হয়েছে। এই জাগরণের পর কি আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে এলো? কারণ একটা নির্বাচিত সরকার এসেছে যারা ২/৩ ম্যান্ডেট নিয়ে এখন এটা দেখতে হবে। ফিরে এলো বলা যাবে না, কিন্তু ফিরে আসার একটা শর্ত হচ্ছে দেশে আমরা বলছি ন্যায়সঙ্গতভাবে, বৈধভাবে, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, কাজে বৈধভাবে নির্বাচিত সরকার, এবং এই সরকার যদি আরেকটি সরকার নির্বাচনের পথে বাধা না হয়, তাহলে আমরা অন্তত বলবো জনগণের সে আকাঙ্ক্ষা অন্তত আংশিকভাবে ফিরে এসছে। এটা আমাদেরকে দেখতে হবে, আগের থেকে রায় দেওয়া যাবে না। নতুন সরকার ক্ষমতা গ্রহণ করছে ২ মাসেরও মানে বেশি হয়নি। তো এই সময়ে তারা যেগুলো শুরু করেছেন আমরা সেটা গভীরভাবে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, আপনারাও করছেন। দেখা যাক, আমরা দেখব যে তারা আইনের ভিতরে থেকে শাসন করছেন কিনা। যদি তারা আইনের বাইরে চলে যান তাহলে কিন্তু মানুষ এর বিষয়ে কথা বলবে। যেমন বলতে পারেন যে জুলাই সনদ বিষয়ে তাদের বক্তব্য কী। তারা তো এখন তো একটা বিতর্কে পর্যবসিত হয়েছে। জুলাই সনদে যে কথাগুলো আছে, বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে এবং তারা আগেও নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তার মানে বিষয়টা তারা আগে থেকে জানে। এখন সেটা নিয়ে তর্ক। জুলাই সনদের বিষয়ে আমাদের সমাজে আরও আলোচনা হওয়া উচিত, সংবিধানের বিষয়ে আলোচনা হওয়া উচিত। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ৭২-এর সংবিধান যে ব্যুরোক্রেটিক সংবিধান, নির্বাহী বিভাগ কেন্দ্রিক সংবিধান, এক্সিকিউটিভ ডিপেন্ডেন্ট সংবিধান, এটা মার্কিন সংবিধানের মতো নয়। মার্কিন সংবিধান হচ্ছে লেজিসলেচার নির্ভর সংবিধান। সেখানে প্রেসিডেন্টের চাইতেও লেজিসলেচারের ক্ষমতা বেশি। আমাদের এখানে প্রধানমন্ত্রীর চেয়েও সংসদের ক্ষমতা বেশি হওয়া উচিত। এটা কিন্তু বর্তমান সংবিধানে নাই। কাজে ১০ বছর ৫ বছরের তর্ক করা মানে যে আসল সমস্যা থেকে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। যেমন ভাষার ক্ষেত্রে বাংলাকে রাষ্ট্রভাষা, কোথাও তুমি বাংলা চালু করেন নাই। এই ঢাকা শহরে যে প্রাইভেট বাড়িগুলো আছে, কোথাও মানে আপনার টেলিভিশন চ্যানেলগুলোর নাম ইংরেজিতে কেন? একটা টেলিভিশন চ্যানেলের নাম কী করে ইন্ডিপেন্ডেন্ট হয় বাংলাদেশে? মানে এটা সরকারের অনুমোদন পেয়েছে, তো অনুমোদন দিচ্ছে কেন? আপনি ইংরেজি ব্যবহার করতে পারেন, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে নাম কেন? এই প্রশ্নগুলো তোলার মতো অথচ আপনি রাষ্ট্রভাষা বাংলা বলে জুলাই সনদে লিখতেছেন, লেখাপড়ার মাধ্যম হিসেবে সর্বত্র ইংরেজি চালু হচ্ছে কেন? কিন্ডারগার্টেন, এলিমেন্টারি স্কুল, হাই স্কুল সব জায়গাতে হচ্ছে কেন? এবং এই যে আমি কথায় বলছি জুলাই সনদ এগুলিকে স্পর্শই করে নাই। মানে জুলাই সনদ হচ্ছে কম্প্রাডোরদের দ্বারা লিখিত। কম্প্রাডোর মানে হচ্ছে বিদেশের বাজার সরকার। কাজে জনগণের কাছে তো এটা তো অলরেডি হস্তান্তরিত হয়ে গেছে। মানে মনে করবেন না বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস ইংরেজিতে কটা আছে। হাতে কাপ নিয়েছেন চা খাওয়ার জন্য, এখানে আমরা মাঝখানে একটা গ্যাপ আছে, ওর মধ্যে এটা পড়ে গেছে। জুলাই জাতীয় সনদ কিন্তু হয় নাই, জুলাই হচ্ছে পুঁজি সনদ হয়েছে। আমাদের রাষ্ট্র শুধুমাত্র জাতি রাষ্ট্র নয়, এটা জাতি হাইফেন পুঁজি হাইফেন রাষ্ট্র। তাহলে আপনি জুলাই স্পিরিটের যে ভবিষ্যৎ দেখেন, সেই ভবিষ্যৎ দেখার আপনার উৎস কি? জনগণ, যে জনগণ ৭১-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, প্রাণ দিতে কসুর করে নাই। তাই জনগণ কথাটা কিন্তু আসলে গণ্ডগোলের উৎস। যে কোনো লোকের নিজেকে জনগণ মনে করে। এই জন্য জনগণ যখন ফেটে ফেটে যায় তখন তাকে মব বলে, জনগণ যে ঐক্যবদ্ধ হয় তখন তাকে জনগণ বলে। এখন কোন জায়গায় যে ফাটলটা শুরু হয় সেটা হচ্ছে আপনারা সাংবাদিকরা নির্ধারণ করবেন। ইংরেজিতে বলে এম্পিরিক্যালি ঠিক হবে। তবে আপাতত আমি বলবো, ইতিহাসে দেখেছি ১৯৪৭ সনে এই দেশ স্বাধীন করেছিল জনগণ। ইংরেজরা দয়া করে ছেড়ে দিয়ে যায় নাই। ৪৭-এর আগে যে বিশাল সংগ্রাম জনগণের, আগের কথা বাদ দিলাম, স্বদেশী আন্দোলন,
খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, এগুলি তো আমাদের দেশের জনগণের আন্দোলন। এর মধ্যে কেউ কেউ সন্ত্রাসবাদী আন্দোলন বলে যেগুলি নিন্দিত হয়েছে, সেগুলি তো প্রাণ দিয়েছে অনেকেই। সমস্ত জিনিসের ফল হয়েছে 47 সনের দেশবা। শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় অপরাধ ছিল এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা, যেন বাংলাদেশের সমস্ত সংগ্রাম 1948 সন থেকে শুরু হয়েছে। ব্যাপারটা সত্যি নয়। ওইটা ছিল ভিত্তি, ওইটাই জনগণ। 71 জনগণ, বাংলাদেশের জনগণ কখনোই পাকিস্তানের দুঃশাসন মেনে নেয়নি, এবং নির্বাচনের মাধ্যমে 54 সনেও তারা দেখেছে মুসলিম লীগকে তারা প্রত্যাখ্যান করেছিল। তাহলে জনগণের উপর আস্থা না রাখার তো কোনো কারণ দেখি না। 46 সনে সবাই মুসলিম আসনগুলিতে সবাই মুসলিম লীগকে ভোট দিয়েছিল। একটা কথা বলে রাখি এখানে ইতিহাসের স্বার্থে, 1970 এবং 71-এর নির্বাচনে, 70-এর পরে 71 জানুয়ারি 17 তারিখে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ যে পরিমাণ শতকরা ভোট পেয়েছিল, অনেকে বাড়িয়ে বলে, যেমন কাদের সিদ্দিকী সাহেব বলছেন 90-95 লোক আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল। কথাটা তথ্য হিসেবে সঠিক নয়। 75% লোক ভোট দিয়েছিল, বাকি 25% অন্যান্য দলকে ভোট দিয়েছিল। কিন্তু ওই 75-ই 2/3 চেয়েও বেশি। সুতরাং বলা চলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল কী জন্য? 6 দফা বাস্তবায়নের জন্য। 6 দফা মানে কি? বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করার জন্যে পাকিস্তান রাষ্ট্রের ভিতরে। সেটা যখন অসম্ভব প্রমাণিত হয়েছে পাকিস্তানিদেরই কাণ্ডকর্মের ফলে, শেখ মুজিবুর রহমান তো 25শে মার্চ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তিনি তো স্বাধীনতা ঘোষণা করেননি। তিনি অপেক্ষা করেছিলেন যে পাকিস্তানিরা তার দাবি মেনে নেবে, এবং সমস্ত আলোচনার মধ্যে সব দাবি 6 দফা কিন্তু মেনে নিয়েছিল পাকিস্তান সরকার। এটা রেহমান সোবহানের লেখাতে আছে। রেহমান সোবহান শেখ মুজিবুর রহমানের উপদেষ্টা ছিলেন, আজকের লেখা নয়। 1971-এর 5ই জুন বিলেতের ম্যানচেস্টার শহর থেকে প্রকাশিত গার্ডিয়ান পত্রিকায় ছাপাই নিবন্ধের কথাই বলছি। তাহলে আমরা কেন বলবো বাংলাদেশের জনগণ তার অধিকারের জন্য লড়াই করেনি? শেখ সাহেব বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মানুষকে তাই করেনি? কি ছিল তাদের? তো অস্ত্র ছিল না। তারা কনভেনশনাল যুদ্ধ করে প্রথমে পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়তেছে অন্ত মাসখানেক, তারপর তারা পশ্চাদপসরণ করেছে, তারপর তারা গেরিলা যুদ্ধ করেছে। তাদের কৃতিত্ব কেড়ে নিয়েছে ভারতীয়রা, পাকিস্তানিরা, ইতিহাসের বই থেকে। তার মানে কিন্তু আমাদের কৃতিত্ব অবহেলা হয় না। চট্টগ্রামে প্রথম স্বাধীনতা ঘোষণা হয় 26শে মার্চ বেলা 2:30টার সময়, রেডিও থেকে। মেজর রফিক, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তার লেখাতেই পড়েন, এখনও তো লিপ্ত হয়নি। তারপরে সেটা কেউ শোনে নাই। পরে জিয়াউর রহমান সাহেব 27 তারিখে আবার ঘোষণা করেছেন। নানা কাহিনী আছে, আমি তর্কে যাচ্ছি না। এইটাই হচ্ছে জনগণ। বাংলাদেশের যে সমস্ত সেনাবাহিনীর সদস্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন, যারা ইপিআরে চাকরি করতেন, যারা আনসার ছিলেন, যারা পুলিশ ছিলেন, তারাই তো প্রথম প্রতিরোধের লড়াই করেছে। এই যে তেলিয়াপাড়া, যেখানে সামরিক বাহিনীর সমস্ত কমান্ডাররা, সেখানে ওসমানীর নেতৃত্বে, সেখানে খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, শফিউল্লাহ সবাই একত্রিত হয়েছিলেন সিলেট সীমান্তে। ওইটাকে এখন একটা ম্যানেজারের বাংলো বানিয়ে রাখা হয়েছে। কই জাতীয় ওইটাকে কেন স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম স্মারক হিসেবে সেলিব্রেট করে না, কাউকে যুক্ত দেন এখন? এটা কি তার মানে এটা মুক্তিযুদ্ধের বিশ্বাসঘাতকতা নয়? মুজিবনগর কেন শেখ মুজিবুর রহমান 3.5 বছর একদিনও যাননি? কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। আমি এই কথাগুলো বলছি 1971-এর মুক্তিযুদ্ধ জনগণের, সেই যুদ্ধকে বারবার প্রমাণ করা হয়েছে যে শেখ মুজিবুর রহমানের। সে তো ঠিক নয়, মানে এলিট শ্রেণীর। এখন দুটো ভাগ হয়ে গেছে মুক্তিযুদ্ধের ইতিহাসে। এটা যেন একটা সামরিক বাহিনীর যুদ্ধ, নাকি এটা সিভিলিয়ান লড়াইয়ের যুদ্ধ। বহুত ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণের যে সন্তানরা সামরিক বাহিনীতে চাকরি করতেন পাকিস্তানে বলে, তারাও জানতেন, ইংরেজিতে বলে দি ওয়্যারার বেস্ট নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস। ওনারা অনেক বেশি ডিসক্রিমিনেশন বোধ করেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর বহু সদস্য পশ্চিম পাকিস্তানে ছিলেন, তাদের বন্দী করে রাখা হয়েছিল 74 পর্যন্ত। আমি বলছি 1971-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, এটা কখনো ছোট হবে না। কিন্তু এইটার সাথে যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপই জুলাই অভ্যুত্থান ঘটেছে, এবং ভবিষ্যতে আরও ঘটবে। এই জন্য জুলাইয়ের স্পিরিটের সাথে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হবে। মানে জুলাইয়ের পর গত 2 বছরে আপনার যে বিশ্লেষণ আপনি বললেন, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে, ইতিমধ্যেই কি জুলাই স্পিরিটের সাথে বেইমানি হয়নি? আমি তো বললাম এখানে জুলাইতে যে লিখেছে বেইমানি তো প্রথমেই আছে। জুলাইয়ে জাতীয় সনদের মধ্যে দ্বিকক্ষের কোনো কথাই ছিল না। কথা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটা দ্বিকক্ষ করলে হবে, এটা তো একটা ইন্টারপ্রিটেশনটাকে আমি প্রথমে মূল্য হিসেবে গ্রহণ করব। কারণ 1972-এ যে সংবিধান আমরা লিখেছিলাম তার থেকে নতুন কিছু করা যেমন কোনো কথা নাই। আমি অ্যাসাস দ্বিকক্ষের বিরোধিতা করি না। ওনারা যে ধরনের দ্বিকক্ষের কথা বলছেন সেটার বিরোধিতা করি। এখন আপনি বলছেন 72-এর সংবিধান তো দ্বিকক্ষ ছিল না, তো 72-এর সংবিধান তো বহুদলীয় ছিল, পরে তো একদলীয় করলো কেন? আমাদের এক্সপেরিমেন্ট করার অধিকার আছে। জুলাইয়ের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জন্য জনগণের কর্তৃত্ব বজায় থাকে। জনগণের কর্তৃত্ব বজায় রাখার জন্য দ্বিকক্ষ যদি সহায়তা করে তাহলে দ্বিকক্ষ থাকতে পারে, কিন্তু সেটা তো জনগণ তারা নির্বাচিত হতে হবে। কিন্তু একটা অনির্বাচিত দ্বিকক্ষ করতেছে, আমি সেটার জন্য বিরোধিতা করতেছি। এটা জুলাই স্পিরিটের সাথে যায় না।
আপনি বলছেন যে একটা নির্বাচিত সরকার যদি আরেকটা নির্বাচনের পথে বাধা না হয়ে দাঁড়ায় তাহলে এটাকে গণতান্ত্রিক একটা রাষ্ট্র বলা যেতে পারে, বলা যেতে ন্যূনতম পারে। গণতান্ত্রিক বলা যেতে পারে। কিন্তু যে জুলাই স্পিরিটের কথা বলছেন, জনগণের সামষ্টিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশের কথা বলছেন, ওই ৫ বছর যদি ঠিকঠাক মতো দেশ না চালায় তাহলে পরবর্তী নির্বাচনে নিশ্চয়ই জনগণ আবার তাকে না, জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করতে পারে সেই সুযোগটা অবারিত থাকতে হবে। এইটাই হচ্ছে গণতন্ত্রের ন্যূনতম। কিন্তু তাদেরকে মাঝে মাঝে চেক করার জন্য জনগণের আন্দোলন করার অধিকার আছে, জনগণের ধর্মঘটের অধিকার থাকতে হবে, জনগণের ট্রেড ইউনিয়নের অধিকার থাকতে হবে। শুধু ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতির কথা পৃথকভাবে উল্লেখ করলেন কেন না? এটা তো বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের অংশ। জনগণের মৌলিক অধিকার নাগরিকতার কথা কোথাও নাই কেন? মানে জনগণের সাথে বেইমানের প্রথম সূত্র হচ্ছে মানবাধিকার দিয়ে। এবং কোনো এক নেতা সুন্দরী বলেছেন যে মানবাধিকার কমিশন হচ্ছে বিরোধী দল দমন কমিশন। কথাটা তো ঠিকই হয়েছে, বাংলাদেশের বাস্তব তো তাই, আরও খারাপ। মানে মানবিক অধিকারগুলি বজায় রাখার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের নাগরিক অধিকার, ইংরেজি যেটা বলে সিভিল রাইটস, সেই কথাটা হারিয়ে গেল কীভাবে? ফান্ডামেন্টাল রাইটস তো সংবিধানে আছেই। তো এই কথা বারবার বললেই তো হয়। জনগণের যে অধিকার তার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার তোর ভিতরেই আছে। তাহলে এই বাংলার মানুষ, বাংলার জনগণ এই যে বারবার শুধু প্রতারিতই হচ্ছে, বেইমানিই হচ্ছে। প্রতারিত হবে যদি আপনি নিজের অধিকার সম্পর্কে আপনি সচেতন না থাকেন, আন্দোলন না করেন, তাহলে কি ওই যে পুরনো কথাই বলতে হয়? কিন্তু এই যে কয়েক দশক পর পর জেগে উঠবে, আন্দোলন করবে, আবারও প্রতারিত হবে। না, প্রতারিত না হওয়ার তাহলে আপনি সেই ইনস্টিটিউশন গড়ে তোলেন। তাহলে অর্থাৎ আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে কেউ পরিবেশন করবে না। অর্থাৎ স্বাধীনতা অর্জনও করতে হয়, স্বাধীনতা রক্ষা করতে হয়, লড়াই। আপনি যদি ঘুমিয়ে পড়েন, আপনার ঘরে ডাকাতি হবে, আপনার ঘরে বারবার চুরি হবে, কেন? আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আপনাকে তো পাহারা দিতে, বাংলায় বলে না অতন্দ্র প্রহরী, আপনাকে তন্দ্রাচ্ছন্ন হলে চলবে না। তা এটাই বড় খবর যে জনগণ পুরোপুরি কাউকে ছেড়ে দেয় না। আচ্ছা, এখানে ব্রিটিশ শাসন 200 বছরের কাছাকাছি স্থায়ী হয়েছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলছেন 100 বছর হয়ে গেল, আমরা না পেলাম শিক্ষা, না পেলাম স্বাস্থ্য, না পেলাম স্বাধীনতা। এই যে রাশিয়ার চিঠির কাছাকাছি সময় উনি বলছেন। এইটা রবীন্দ্রনাথের এই বইটা যখন ইংরেজি অনুবাদ হলো, লেটার্স ফ্রম রাশিয়া নামে, মডার্ন রিভিউ পত্রিকা 1934-35-এ, ওই বই ইংরেজ সরকার ওই বই বাজেয়াপ্ত করে। আপনি হয়তো শোনেন নাই। রাশিয়ার চিঠি বাংলায় চলবে কিন্তু ইংরেজিতে চলবে না। কারণটা কি? ওখানে রাশিয়ার প্রশংসা আছে যে। তো আপনি বলেন তাই বলে কি ইংরেজরা 100 বছর 200 বছর ইংরেজরা শাসন করার পরেও আপনি যদি মনে করেন যে 200 বছর পরাধীন ছিলাম, তাহলে আমরা আর কোনদিন স্বাধীন হব না? আমরা স্বাধীন হয়েছি উপযুক্ত সময়ে। কিন্তু স্বাধীন হওয়ার পর তাহলে পাকিস্তান আমাদের স্বাধীনতা হরণ করলো কীভাবে? কিন্তু পাকিস্তানের মধ্যে আমরা স্বাধীন মনে করেছিলাম নিজেকে। আগের দিনে মানুষ 1857-58 সনের তথাকথিত সিপাহী বিদ্রোহ যেটা বলা হয়, তারপরে যখন রানী ভিক্টোরিয়া 1858 সনের নভেম্বর মাসে ভারতের স্বাধীনতার ভার নিজের কাড়ে নিলেন, তখন সবাই বলে কি আমাদের স্বাধীন হয়েছি আমরা। এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী উপাখ্যান লিখতে গেলে কি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, এগুলি তখনই লেখা। মানে তখন রানী ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করাকে স্বাধীনতা মনে করছে ভারতের লোকজন। ভারতের লোকজন 1930 সন পর্যন্ত আকাঙ্ক্ষা ছিল কি ভারত যেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো ব্রিটেনের ডোমিনিয়ন হয়। তো সেই দেশ কত দ্রুত স্বাধীনতার দিকে গেল, কিন্তু স্বাধীনতাকে করার জন্য দেশ দুভাগ করা হলো। কিন্তু বাংলাদেশের যে স্বাধীন হওয়ার অধিকার ছিল সেটা কিন্তু রদ করা হলো। বাংলাদেশের যে সমস্ত জেলায় মুসলমানের সংখ্যাগরিষ্ঠ নয় সেগুলো কেটে ভারতে নিয়ে যাওয়া হলো। একটা অদ্ভুত ব্যাপার না? সেগুলো কিন্তু গণভোট করে নেওয়া হয় নাই, ব্যুরোক্রেটিক ডিসিশন নেওয়া হয়েছে। কাজে ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন জনগণকে যেমন প্রতারিত করা হয়েছে বারবার, জনগণ কিন্তু বারবার রুখেও দাঁড়িয়েছে। সুতরাং লড়াইটা কখনো থামবে না। আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শেষ করব। জুলাই অভ্যুত্থান যখন শুরু হয়, আপনি সম্ভবত শিক্ষক, বুদ্ধিজীবী যাই বলি না কোনো, প্রথম দিককার একজন মানুষ যিনি বলেছিলেন, আমি যতদূর মনে পড়ে, যে তারা তো খুনের বিচার করবে না, কারণ তারাই খুন করবে। ওই সময়ে কি আপনি কোনো চাপের মুখে পড়েছিলেন এই কথাটা বলার পর? না, চাপ তো থাকেই, সামাজিক চাপ তো সবসময় আছে। আমার বক্তব্য সেটা আমি বলেছিলাম 31শে জুলাই, কিন্তু তার আগের 10 বছরতে আমি নিরন্তর টেলিভিশনে বলেছি। আমার সমালোচনা, তাদের যে উন্নয়ন বলে যে জনগণকে প্রতারণা করার যে কৌশল, সেগুলি আমি বলার চেষ্টা করেছি। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কৌশল, আমি এত সব কথা বলেছি, লোকজন আমাকে প্রায় উন্মাদ মনে করেছে। সেই জন্য বোধহয় আমি বেঁচে গিয়েছি। পাগলকে কিন্তু কেউ আর বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম হয়েছে আর কি। চাপে তো পড়েছি, সেই কথা আবার আরেকদিন বলা যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো বিষয় আলোচনা করলেন। আমরা নিশ্চয়ই আরেকদিন আপনার সাথে, বিশেষ করে আমার ইচ্ছা আছে শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা ভিত্তি নিয়ে, আপনি খাত বলতে চান না, শিক্ষা ভিত্তি বলতে চান, সেই ভিত্তি নিয়ে একদিন একটু বিস্তারিত আলাপ করব। নিশ্চয়ই। অধ্যাপক খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আমি নগণ্য মানুষ। খুদা হাফেজ। কথা বলছিলাম অধ্যাপক সলিমুল্লাহ খানের সাথে। আমাদের পডকাস্ট কথা ছিল দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।